তো মানে এটা আমাদের ইমিউন সিস্টেমেরই একটা অংশ, ঠিক আছে? মানে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা আছে আমাদের বডি, ওদের মতোই হচ্ছে ইমিউন সিস্টেমটা কাজ করে। কীভাবে? এই যে আগে আমরা যেটা কোর্সের বা হচ্ছে যে শারীরিক করবেন, হ্যাঁ, তো ইমিউন সিস্টেমটা কী করে আমাদের শরীরে জীবাণুগুলো, হ্যাঁ, সেই জীবাণুগুলো কিন্তু সবসময় কিন্তু আমাদেরকে অ্যাফেক্ট করতে পারতেছে না, হ্যাঁ, আমাদের মানে ভিতরের পর একটা মেকানিজম আছে যেটা করে জীবাণুগুলোকে মেরে কোন সিস্টেমটা করে সেটা হচ্ছে ইমিউন সিস্টেম এই কাজটা করে। কীভাবে করে? ওরা কিছু সেল তৈরি করে থাকে, ঠিক আছে? এই ইমিউন সিস্টেমের বিভিন্ন অর্গানের মধ্যে কতগুলো সেল তৈরি হয়, এটার মধ্যে একটা কমন সেল হচ্ছে যেটা আমরা সবাই জানি, ডাব্লিউবিসি নাম শুনছেন না? শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা দ্বারা হচ্ছে আমাদের ইমিউনিটি দিয়ে থাকে, ঠিক আছে? বডি কী করে তখন ওই বিভিন্ন ইমিউন অর্গানের মধ্যে দিয়ে হচ্ছে শ্বেত রক্তকণিকাগুলো তৈরি করে। ওই শ্বেত রক্তকণিকার কাজে হচ্ছে কোনো জীবাণু যদি বডিতে ঢুকে তাহলে ওই জীবাণুগুলো মেরে ফেলে, ঠিক আছে? বলতে পারেন আমার বডির আর্মি হচ্ছে শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি যেটা, ঠিক আছে? তো এরা তৈরি হয় হচ্ছে ওই যে বিভিন্ন অর্গানগুলোতে, ঠিক আছে? যেমন আমাদের এখানে যেরকম আছে লিম্ফেটিক সিস্টেম, যেটা আমরা বলছি, এই লিম্ফেটিক সিস্টেমের মধ্যেও কিন্তু ডাব্লিউবিসি সেলগুলো তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে লিম্ফেটিক সিস্টেমটা কি সেটা দেখি। লিম্ফেটিক সিস্টেম হচ্ছে যে সিস্টেমের মাধ্যমে কোষিকা বা লিম্ফ পরিবাহিত হয় সেটাই হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, হ্যাঁ। কোষিকাটা কি মানে ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি পরিবাহিত হতো? ব্লাড পরিবাহিত হতো বা হ্যাঁ রক্ত পরিবাহিত হতো। সেইভাবে এই সিস্টেমের মধ্যেও কতগুলো জায়গা আছে, না আমাদের পুরো বডিতেই ছড়ানো ছিল এই লিম্ফেটিক সিস্টেম, হ্যাঁ। ওইখানেও কতগুলো ভেসেলের মতো থাকে, মানে নলের মতো থাকে। এই নলগুলোর মধ্যে যে ব্লাড পরিবাহিত হবে না, এর মধ্যে একটা নির্দিষ্ট লিকুইড পরিবাহিত হবে যেটা নাম হচ্ছে লিম্ফ, ঠিক আছে? মানে যেই ভেসেলগুলোর মধ্যে দিয়ে তারপর হচ্ছে যে আরও কিছু জায়গা আছে, আরও কয়েকটা জিনিস নিয়ে তৈরি, এই সমস্ত জিনিস যেগুলোর মধ্যে লিম্ফ পরিবাহিত হয় ওই সবগুলো নিয়ে হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেম, ঠিক আছে? এখন আমরা জানবো যে লিম্ফটা কি। লিম্ফটা হচ্ছে ব্লাড, তো আমরা কি জানি তাই না? ব্লাড তো জানি। লিম্ফটা হচ্ছে এটাও এক ধরনের তরল পদার্থ। সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে আমার মনে করেন হাতের এখানটা, এখানটা যদি একটা টিস্যু ধরি, হ্যাঁ, এখানে এই টিস্যুটার মধ্যে অনেকগুলো কোষ আছে না, এই কোষগুলোর ফাঁকে 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 হচ্ছে কতগুলো রস জমা হয়ে থাকে। সেই রসগুলো কোথেকে আসে? সেগুলা কোষের ভেতরে যখন কোনো কাজ হয়ে যায় তখন কিছু পরিমাণ আবর্জনা বা এক্সেস রস হচ্ছে টিস্যুগুলোর বাইরে পড়ে থাকে। এখন এই রসটা তো এমনি ফাঁকা জায়গায় পড়ে থাকতে পারবে না, সেই রসগুলোকেই কালেক্ট করে নিয়ে আসা হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেম, ঠিক আছে? আর এই রসটাকেই বলা হয় হচ্ছে লিম্ফ, হ্যাঁ। এটা শরীরের সমস্ত জায়গায়, আমি এই ছবিটা আপনাদেরকে দেখাই। এই ছবিটা দেখতে পাচ্ছেন? এখানে এই যে সবুজ কালারের যেগুলো দেখতে পাচ্ছেন না, এই পুরাটা কি হচ্ছে আমাদের লিম্ফেটিক ভেসেল, লিম্ফেটিক সিস্টেম, হ্যাঁ। তাহলে দেখেন এমন কোনো জায়গা বাদ আছে রক্তনালীর যেমন ছড়ানো ছিটানো থাকে পুরো বডিতে, লিম্ফেটিক ভেসেলগুলোও কিন্তু আমাদের পুরো শরীরে ছড়ানো ছিটানো থাকে। আর চিকন চিকন নলের মতো যেগুলো, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ভেসেল। আর ভেসেলগুলোর জায়গায় জায়গায় দেখেন সবুজ রঙের গোল 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 দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোড রক্ত যেরকম কি করে ব্লাড, আপনার রক্তনালীর মধ্যে দিয়ে ব্লাডগুলোকে নিয়ে এসে জমা করতেছে কোথায়? হার্টে। ওর জমা রাখার জায়গা হচ্ছে হার্টে, বা হার্টটা হচ্ছে কোথায় ওখানে জমা করতেছে ওখানে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম। তো লিম্ফ ভেসেলগুলো আলটিমেটলি কোথায় জমা রাখবে? ওরা জমা রাখা হচ্ছে যে বিভিন্ন নোডগুলো আছে না শরীরের ভিতরে, এই সমস্ত লিম্ফ নোডে হচ্ছে আপনার এই লিম্ফগুলোকে জমা রাখা হচ্ছে লিম্ফেটিক ভেসেল, ঠিক আছে? তাহলে এই লিম্ফ নোড আর হচ্ছে লিম্ফ ভেসেলগুলো এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে আমাদের লিম্ফেটিক ভেসেল বা লিম্ফেটিক সিস্টেম, ঠিক আছে? আর এটার মধ্যে দিয়ে কি পরিবাহিত হয়? লিম্ফ নামের যে তরল, ঠিক আছে, এই তরলটাই এগুলোর মধ্যে পরিবাহিত হবে। কিছুই না, এগুলোকে জাস্ট মনে করেন যে এগুলো হচ্ছে একটা নলের মতো জিনিস, আর এগুলো হচ্ছে একটা জায়গা, একটার সাথে কানেক্টেড। আর এগুলোর ভিতর দিয়ে হচ্ছে পরিবাহিত হবে হচ্ছে লিম্ফ তরল, আর ঠিক আছে? এইটুকু খালি মাথায় ঢোকান যে এই লিম্ফ ভেসেল
এবং লিফ নোড এগুলোর মধ্যে পরিবাহিত হবে হচ্ছে লিফ, ঠিক আছে। আর হার্ট এবং ব্লাড ভেসেল এগুলোর মধ্যে কি পরিবাহিত হয়? রক্ত, ঠিক আছে। এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য। আচ্ছা, রক্ত কি ওটা সম্পর্কে আমাদের ক্লিয়ার পেয়েছি ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এখন লিফটা কি? এই যে লিফ এটার মধ্যে পরিবাহিত হচ্ছে, লিফটা কি? লিফটা কিছুই না, টিস্যুর মাঝখানে মাঝখানে কিছু রস জমে থাকে, হ্যাঁ। সেই রসগুলো টিস্যুর ভিতর থেকে আসে। মনে করো হাতের এখানে অনেকগুলো কোষ একসাথে আছে, ঠিক আছে। এই কোষগুলোর মাঝখানে যখন ভেতরে কাজটা হওয়ার পর এর বাইরে কিছু রসগুলো পড়ে থাকে বা জমা হয়ে থাকে, সেই রসগুলোকে লিফ বলা হয়। এই রসগুলোকে কালেক্ট করে নিয়ে আসে আমাদের লিম্ফেটিক সিস্টেমে। রসগুলো হচ্ছে এখানে কিছু বর্জ্য পদার্থ থাকে, আবার কিছু ভালো পদার্থ থাকে। তো এখন যেহেতু এগুলো পড়ে থাকে, এখন এখানে বর্জ্য পদার্থ ভালো পদার্থ সব মিলেই আছে, তাই না? তখন এগুলো কি করে, এই খারাপ জিনিসগুলোকে তখন লিম্ফেটিক ভেসেলগুলো টেনে করে নিয়ে আসে, নিয়ে এসে তারা আলটিমেটলি তারা আবার হচ্ছে রক্তের মধ্যে এই লিম্ফটাকে পৌঁছায় দেয়। যদি কোনো জীবাণু থাকে, জীবাণুগুলোকে তারা মেরে ফেলে, আর বাকিগুলোকে হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। রক্ত তখন ওটাকে ওই রক্ত মিক্সড হয়ে যায়, মিক্সড হওয়ার পর রক্ত আবার যেভাবে ফ্লো হতে থাকে, কিডনিতে যে ফিল্টার হয়, বিভিন্ন জায়গায় যে সে হচ্ছে পরিষ্কার করে আমরা রক্ত ভিতরে বের করে দেয়। এভাবেই কাজ করে, ঠিক আছে। লিম্ফেটিক সিস্টেম হচ্ছে সেই সিস্টেমটা যার মধ্যে দিয়ে লসিকা বা লিম্ফ পরিবাহিত হবে, সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, হ্যাঁ। হ্যাঁ, আর এই লিম্ফেটিক সিস্টেম হচ্ছে আপনার মানে কি কি জিনিস দিয়ে বলতো, প্রথমত যেটা বললাম আপনার লিফ ভেসেলগুলা, এই যে নলগুলা, আর ছোট ছোট সবুজ যে জায়গাগুলো বিভিন্ন জায়গা থাকে লিফ নোড বলে এগুলোকে। এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে পুরো সিস্টেমটা, ঠিক আছে। লিফ ভেসেল আর লিফ নোড এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেম। যদি বলা হয় যে 2 নাম্বার কোশ্চেনে দেখেন যে লিম্ফেটিক সিস্টেমের অর্গানগুলো কি কি, এটাই যে লিম্ফেটিক সিস্টেমের অর্গানগুলো হচ্ছে লিম্ফেটিক ভেসেল, হ্যাঁ, ওই সবুজ নলের মতো যেগুলো দেখলাম সেগুলো, আর হচ্ছে লিফ নোড যেগুলো গোল গোল যেগুলো দেখলাম সেটা হচ্ছে লিফ নোড, ঠিক আছে। আর এদের মধ্যে দিয়ে পরিবাহিত হবে লিফ বা লসিকা। এই লিফ বা লসিকাটা কি? এটা হচ্ছে টিস্যুর মাঝখানে যখন কোনো কিছু জমে থাকে, হ্যাঁ, সেই জমা রসগুলাকে বলা হয় হচ্ছে লিফ। এটার মধ্যে ভালো জিনিস থাকে, খাবার জিনিস, খারাপ জিনিস থাকে। যেমন মনে করেন আমার হচ্ছে যে আমাদের বডি ডাইজেস্টিভ সিস্টেমে, হ্যাঁ, ওর মধ্যে হচ্ছে খাবার মানে ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো, তখন কি হবে আবার কিছু এক্সট্রা জিনিস মধ্যে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের বাইরে পড়ে থাকে। ওই জিনিসগুলো কি কালেক্ট করে নিয়ে আসে হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেম, ঠিক আছে। নিয়ে আসার ফলে কি করে, ও হচ্ছে ওই যে এক্সেস ফ্লুইড যাতে শরীরের বাইরে কোথাও জমে না থাকে, এই জন্য ওগুলোকে কালেক্ট করে নিয়ে আসে, হ্যাঁ। জমা করে নিয়ে আসে তখন এক্সেস ফ্লুইড আবার হচ্ছে ওই যে কিডনির মাধ্যমে বাইরে শরীরের বাইরে বের করে দেয়। ও আলটিমেটলি রক্তের মধ্যে এই লিম্ফগুলোকে দিয়ে দেয়। সব জায়গায় আছে, পুরো বডিতে লিম্ফেটিক সিস্টেম আছে। না না না, ওই লিম্ফেটিক ভেসেলের যে লিম্ফগুলো সে আলটিমেটলি হচ্ছে একটা ভেইনের মধ্যে দিয়ে দেয়। সাবক্লাভিয়ান একটা ভেইন আছে বা যে কোনো একটা ভেইনের মধ্যে সেই লিম্ফটাকে দিয়ে দেয়। ভেইনের মধ্যে কি থাকে, রক্ত, তখন লিম্ফটা রক্তের মধ্যে পরিচালিত হয়, রক্ত যখন পরিষ্কার হয় আবার ভালো থাকে, এরকম করে কাজ করছে। মানে সে আবার হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে দিয়ে গেছে। এক নম্বর কোশ্চেনটা দেখেন এখানে, ঠিক আছে। যে ওটা তো আমরা বললাম যে লিম্ফেটিক সিস্টেমটা কাকে বলছে, যে সিস্টেমের মাধ্যমে লসিকা বা লিম্ফ পরিবাহিত হচ্ছে সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, হ্যাঁ, এটুকু আমরা বুঝি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলবো কি লিম্ফটা কি। লিম্ফটা হচ্ছে যে টিস্যুতে জমে থাকা যে রসগুলো সেগুলোকে লিম্ফ বা লসিকা বলা হয়। সেটা সব জায়গায় পুরো বডি থেকে মাথা থেকে ব্রেইনে, হ্যাঁ, সমস্ত জায়গায় যখন কিছু কোষ কাজ করবে তার বাইরে কিছু রসগুলো জমা থাকে, ওই রসগুলোকে বলা হচ্ছে লিম্ফ। আর সেগুলো তো আমরা এমনি ফেলে রাখতে দিই না, তাহলে তো কি হবে, ওই জায়গায় সময় ওই জায়গাগুলোতে পানি জমা থাকে, পানিগুলোর মধ্যে
বিভিন্ন জীবাণু থাকতে পারে, এগুলোকে আমাকে কালেক্ট করে খারাপ জিনিসগুলোকে বের করতে হবে। তো কালেক্ট করে হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেম, সে কালেক্ট করে নিয়ে আসে, নিয়ে এসে তখন কি করে আলটিমেটলি এই যে দেখতে লিখছে যে এই লসিকা বা লিম্ফটা লিম্ফেটিক সিস্টেম দ্বারা পরিবাহিত হয়ে সাবক্লাভিয়ান ভেইনে রক্তের সাথে মিশে যায়। ঠিক আছে, তার মানে সে পরিষ্কার হচ্ছে কিভাবে, বা আলটিমেটলি সে চলে যাচ্ছে হচ্ছে রক্তের সাথে মিশে যাচ্ছে। ঠিক আছে, তারপর বাকি কাজ এখন আরো টেনশন নেই, এখন চিন্তা হচ্ছে রক্ত যেভাবে পরিষ্কার হয় ফিল্টার হচ্ছে সেই রক্ত কাজ করবে। এইটুকু বুঝে গেছেন? এটা জাস্ট ফ্লুইড, পানি। এটা কোনো কালার নাই। দাঁতের বাইরে চলে আসে, রসগুলো এখানে পড়ে, তখন এই রসগুলো কি করবে না ওই লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে তার কাছাকাছি একটা লিম্ফ নোডে যে জমা হবে, তখন কি হবে ওই দাঁতের যে ইনফেক্টিভ প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে তার কাছের যে লিম্ফ নোড এগুলোতে হচ্ছে ফুলে যাবে। তারপর আমার পিছনের দাঁতে কোথাও ইনফেকশন হলো, সেই দাঁতের ইনফেক্টিভ প্রোডাক্টগুলো ওর কাছাকাছি যে লিম্ফ নোড আছে এইখানে আছে, এইখানে ইনফেকশন যেগুলো রসকে আসবে তার মধ্যে খারাপ জিনিস থাকবে, খারাপ জিনিসগুলো এখানে চলবে, ফলে আমি যদি এই লিম্ফ নোড চাপ দিয়ে ধরে থাকি যদি এরও ফুলে গেছে প্লাস্টার ব্যবহার হচ্ছে। এরকম কিন্তু সেইভাবে দেখবেন আপনার মনে করেন ইয়াতে গলার কোথাও ইনফেকশন হয় তাহলে সার্ভাইকাল যে লিম্ফ নোডগুলো থাকে সেখানে এটা একটা লিম্ফ এই টনসিলটাই হচ্ছে একটা লিম্ফ। টনসিল কিভাবে কাজ এটা বলে না, টনসিল আসলে কখন ফুলে যখন মুখের এখানে কোনো ব্যাকটেরিয়াগুলো থাকে, টনসিল ওই ব্যাকটেরিয়াগুলো ওটার ভিতরে ঢুকে যায়, তখন ওইটাই ফুলে যায়। অর্গানগুলো কি কি? অর্গানগুলো হচ্ছে লিম্ফেটিক ভেসেল, গলব্লাডার আর লিম্ফ নোড। ঠিক আছে, এখন কিছু প্রধান প্রধান লিম্ফ নোডের অবস্থান, হ্যাঁ শরীরের সমস্ত জায়গায় তো লিম্ফ নোড ছড়ানো ছিটানো আছে, আমরা হচ্ছে কয়েকটা বলবো। ঠিক আছে, যেমন আপনার 1 নাম্বার দিছে দেখেন সার্ভাইকাল লিম্ফ নোড। ঠিক আছে, এটা হচ্ছে এই যে গলার এখানে যে লিম্ফ নোডগুলো দেখছেন যে গলার দুই পাশে যে পাশে লাল না সবুজ কালারের এই যে এটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড, গলার দুই পাশে, হ্যাঁ এটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর হচ্ছে এক্সিলারি লিম্ফ নোড, এটা হচ্ছে আপনার যে হাতের বগলের এখানে যে লিম্ফ নোড থাকে সেটা হচ্ছে এক্সিলারি লিম্ফ নোড, এক্সিলারি। 3 নম্বর হচ্ছে ইনগুইনাল লিম্ফ নোড, সেটা হচ্ছে এই যে রানের চিপায় দুই পাশে রানের চিপায় যে লিম্ফ নোডগুলো থাকে সেটা হচ্ছে ইনগুইনাল লিম্ফ নোড। ঠিক আছে, যে যেখানে আছে সে সেই এলাকার ইনফেক্টিভ প্রোডাক্টগুলোকে নিয়ে আসে, লিম্ফ নোড মানে লিম্ফগুলোকে নিয়ে আসে। যেমন এক্সিলা, এক্সিলার কাছাকাছি কি আছে থোরাস, থোরাসিক এরিয়া যদি কোথাও কোনো ইনফেকশন হয়, হ্যাঁ তারপর লিম্ফগুলো জমা থাকে, তখন ওই ইনফেক্টিভ প্রোডাক্টগুলো চলে আসে হচ্ছে এক্সিলার। দেখুন আপনার ব্রেস্টের টিউমার বা যেখানে কোনো ক্যান্সার এগুলো হলে হচ্ছে কি এই হাতের নিচে যে লিম্ফ নোডগুলো আছে এটা ধরলে পুরো আছে, হ্যাঁ ওগুলো ব্যথা করে ফুলে উঠে এইভাবে, এগুলো কিন্তু একটা ডায়াগনোসিসের প্রসিডিউর। লিম্ফ নোড চেপে চেপে দেখে যে এই এখানে ফুলে গেছে। ঠিক আছে, সেইভাবে আপনার যে এখানে যেগুলা ইনগুইনাল লিম্ফ নোড আপনার হচ্ছে অ্যাবডোমেন এরিয়া যদি কোথাও কোনো ইনফেকশন হয় তখন হচ্ছে এই ইনগুইনাল লিম্ফ নোডগুলো হচ্ছে ফুলে যাবে। যখন অনেক সময় প্রস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন হয় তখন হয় কি এই লিম্ফ নোডগুলো ফুলে যায়, ওই যে ওখানকার ইনফেকশনগুলো লিম্ফ নোড ও ক্যারি করে নিয়ে এখানে নিয়ে আসবে, তখন এরাও ব্যথা ফুলে যায়। না একা একা চলে যাবে না, হ্যাঁ কারণ ওর তো অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। এখন
টিউমার আছে এরকম একটা টিউমার হয় না হচ্ছে এটা স্প্রেড দিয়ে আছে লিফ নোডে টিউমার হতে পারে এই যে একটু বললাম যে মনে করেন আপনার ব্রেস্ট টিউমার হলো আপনার হচ্ছে এই যে এক্সিলার লিফ নোডে হয়ে যাবে সবগুলোতে না যদি ওই টিউমারটা আপনার ইনফেক্টিভ ব্যাকটেরিয়াগুলো যদি এখানে চলে আসে কিন্তু কমনলি আসে হ্যাঁ হয় 4 নাম্বার হচ্ছে পপলিটিয়াল লিফ নোড এটা থাকে হচ্ছে ওই যে হাঁটুর এখানে ঠিক আছে হাঁটুর পিছনে এই থাকে যেগুলো সেটা হচ্ছে পপলিটিয়াল লিফ তাহলে চারটা বললাম কি কি গলার এখানে থাকছে সার্ভাইকাল লিফ নোড তারপর হচ্ছে এক্সিলার বা বুকুলে থাকছে এক্সিলার লিফ নোড রানের চিপায় থাকছে হচ্ছে ইনগুইনাল লিফ নোড আর হাঁটুর পিছনে হচ্ছে পপলিটিয়াল লিফ নোড এই কয়টা জিনিস আমাদের জানা কারণ সে যেহেতু ময়লা আবর্জনাগুলোকে মানে লিফগুলোকে ক্যারি করে নিয়ে আসতেছে এই জন্য এরকম হচ্ছে সিস্টেমের অংশ ঠিক আছে মানে এরপর সিস্টেমে চলে যায় সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেম অথবা কভারিং সিস্টেম মানে বাংলাতে কি হচ্ছে আবরণ করে মানে আমার বডিকে যা কিছু কভার করে রাখতেছে সেই কভারগুলোকে নিয়ে হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড সিস্টেম অথবা কভারিং সিস্টেম যেমন কি কভার করে আছে আমার স্কিন তাহলে এটাও একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের অংশ তারপর আমার স্কিন যেখানে যদি ম্যাচিং করতে পারতো এখানে কি আছে নক এখানে স্কিন নেই কিন্তু এখানে থেকে স্কিন নক তাহলে এও তো কভার করে আছে তাহলে এও হচ্ছে কভারিং সিস্টেমের একটা অংশ হ্যাঁ আচ্ছা আরো কোথাও আরো কিছু আছে যেমন আমরা যে এখানে চোখে পাতা এখানে স্কিন আছে হ্যাঁ চোখ ফাঁকা জায়গা এটা কভার করে রাখতেছি না আমরা চোখের কভার করে রাখতেছি সেগুলো এই চোখের পাতার মাধ্যমে তাই না আচ্ছা তারপর মাথার এখানে কি আছে চুল আছে এখানেও কিন্তু চুল দ্বারা কভার হয়ে থাকতেছে তাহলে এই চুলও হচ্ছে কভারিং সিস্টেমের একটা অংশ মানে বর্তমান আমার বডির যে জিনিসগুলা মানে বাইরের আবহাওয়া থেকে শরীরের ভেতরের আবহাওয়াটাকে কভার করে রাখতেছে সেটাই হচ্ছে আমাদের কভারিং সিস্টেম বা ইন্টিগ্রেটেড সিস্টেম ইন্টিগ্রেটেড সিস্টেম থেকে আবদ্ধ করে রাখে তাকে ইন্টিগ্রেটেড সিস্টেম বলা হয় কি কি আছে একটা হচ্ছে স্কিন নেইল আর হচ্ছে হেয়ার ঠিক আছে এগুলোর কারণেই কিন্তু আমার ভেতরে জিনিসগুলো হচ্ছে প্রোটেক্টেড থাকতেছে নাহলে তো আমার সব সময় সারা জীবনে সব কিছু আমার ভেতরে ঢুকতে হবে তাই না কখন হ্যাক ঢুকতে পারে কখন ঢুকতে পারে যখন স্কিনের মধ্যে কোথাও কোনো কাট থাকে স্কিন কেটে গেল ওপেন হয়েছে তখন এগুলো দিতে পারে ঠিক আছে তাছাড়া কিন্তু নর্মালি এগুলো ঢুকতে পারে এরপরে হচ্ছে আপনার স্কিনের লেয়ারগুলো না ঠিক আছে স্কিনের মূলত 3টা লেয়ার এই যে ছবিটার মধ্যে দেখেন কালো একটা ছবি দেওয়া আছে এখানে স্কিনের 3টা লেয়ার একেবারে বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে এপিডার্মিস হ্যাঁ এপিডার্মিস আছে একটু বাইরের লেয়ার এপিডার্মিস তার ভেতরের লেয়ারটা থাকে হচ্ছে ডার্মিস আর একেবারে ভেতরের লেয়ার যেটা সেটার নাম হচ্ছে হাইপোডার্মিস ঠিক আছে এটা হচ্ছে স্কিনের 3টা লেয়ারের নাম এপিডার্মিস তারপর হচ্ছে ডার্মিস তারপর হচ্ছে হাইপোডার্মিস বাইরে থেকে ভেতরে দিকে জাস্ট এটা আপনি এরকম করে দেখেন
লেয়ারটার মধ্যে থাকে হচ্ছে আপনার ব্লাড ভেসেল, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যাট, ঠিক আছে, আমাদের স্কিনও রক্তনালী আছে না, সেই রক্তনালীগুলো থাকে হচ্ছে হাইপোডার্মিসের মধ্যে, ঠিক আছে। তারপর আমরা কি করছিলাম যে স্কিনের নিচে যে ফ্যাট থাকে বুঝলাম না একটা ইয়াতে স্কেলেটাল সিস্টেমে স্কিনটা হলে এই ফ্যাট এগুলো সব হচ্ছে হাইপোডার্মিস লেয়ার থাকে, ঠিক আছে। আর ডার্মিসের থেকে শুরু হয় হচ্ছে আমাদের হেয়ার ফলিকলগুলো, ঠিক আছে, লোমগুলো শুরু হয় হচ্ছে ডার্মিস থেকে। তাহলে আপনার তিনটা লেয়ার তো বোঝা যাচ্ছে, তাই না? উপরের একটা লেয়ার, মাঝখানে একটা, আর নিচের হলুদটা একটা, হ্যাঁ। আচ্ছা, উপরের একেবারে যে উপরের লেয়ারটা সেটা হচ্ছে এপিডার্মিস, বাইরের লেয়ারটা, ঠিক আছে। এই লেয়ারে কিছু দেখেন এখানে কতগুলো সেল থাকে, হ্যাঁ, পিগমেন্টের মতো থাকে। আমরা ওর সঙ্গে বলি না মেলানিন, বা জাস্ট এটা কি করে আমার ডিফেন্স করে থাকে, মানে বাইরের কোনো জিনিস হচ্ছে শরীরের ভিতরে প্রবেশ করতে দেয় না, মেইন ওই লেয়ারটার জন্য, এপিডার্মিসের জন্য, ঠিক আছে। ওই হচ্ছে আসলে মেইন প্রোটেক্টিভ লেয়ারটা। আর এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ডার্মিস, হ্যাঁ, এটা হচ্ছে তার নিচের লেয়ারটা। এটার মধ্যে আপনার মোটর ভেতর থেকে যে নার্ভগুলো আসে, নার্ভগুলো এগুলোর লাস্ট মাথা হচ্ছে ডার্মিস পর্যন্ত থাকে। নার্ভ তো শরীরের ভেতরে ঢুকতেছে, তাই না? তার শেষ মাথাটা থাকতেছে হচ্ছে ডার্মিসের মধ্যে। তারপর আমাদের যে লোমগুলো বের হয়, লোমকূপগুলো, এগুলো সবই থাকে হচ্ছে আমাদের ডার্মিসের মধ্যে, ঠিক আছে। আর তারপরে নিচের যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের আপনার হাইপোডার্মিস, হ্যাঁ, সেটার মধ্যে হচ্ছে বিভিন্ন ব্লাড ভেসেল, তারপর হচ্ছে আপনার কি বলা হয় ফ্যাট, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে হচ্ছে হাইপোডার্মিসের মধ্যে। এইভাবে করে পুরো স্কিনটা এই লেয়ার এরপরে একটা জিনিস আছে সেটা হচ্ছে বিএমআই। হ্যাঁ, বিএমআই হচ্ছে কি, এটা একটা মেজারমেন্ট, ঠিক আছে। আমরা ক্যালকুলেশন করে বিএমআই বের করি। সেটা হচ্ছে যে একটা মানুষ কতটুকু মোটা না চিকন, এখন আমি আন্দাজি এখন একটা মোটা নাকি ওয়েট, ওভারওয়েট নাকি কিছু নর্মাল ওয়েট, এটা বুঝতে হবে। বোঝার জন্য সবসময় আমাদের হাইট লাগে, ঠিক আছে। আর কোনো কারণে একদম কি বলবো, খুবই শুকনো একজন, হ্যাঁ, কিন্তু তার হাইট হচ্ছে আপনার মনে করেন হচ্ছে ধরেন 5 ফিট 6, ঠিক আছে। তাহলে তার ওজন যদি মনে করেন আপনার 60 বা 70 হয়, হ্যাঁ, সেটা কি আমি তাহলে বলবো যে একটা শুকনো মানুষের 60 কেজি ওজন, হ্যাঁ, সেটা নর্মালি শুনতে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ 60 কেজি ওজন একটা শুকনো মানুষের, কিন্তু তার হাইট তো বেশি, হাইটের সাথে মিলাই দিতে দেখা যায় তার ওজন হয়তো ঠিক আছে। তো এই জিনিসটা বোঝার জন্য যে হাইটের সাথে ওজনটা সামঞ্জস্য আছে কিনা বা ঠিকমতো আছে কিনা সেটা দেখার জন্য আমরা হচ্ছে বিএমআই বের করে থাকি, ঠিক আছে। এটার ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্সকে সংক্ষেপে বিএমআই বলা হয়। তো এটা জানার জন্য আমরা দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে একটা মানুষের বডি ওয়েট, যেটা আমরা কেজিতে জানি, তাই না। বডি ওয়েট কিন্তু অনেক
করে, কিন্তু আমার হচ্ছে কেজিতে লাগবে। আচ্ছা, আর হচ্ছে হাইটটা মাপতে হবে হচ্ছে মিটারে। আমরা নর্মালি কীভাবে ইউজ করি, 5 ফিট 2 ইঞ্চি বা এরকম করে করি, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে মিটারে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো এই দুটো দিয়ে আমরা হচ্ছে বিএমআইটা বের করতে পারি। ঠিক আছে, তো বিএমআইটা কীভাবে আমরা হচ্ছে বডি ওয়েট নর্মাল, ওভারওয়েট নাকি হচ্ছে ওবেস, হ্যাঁ, সেটা জানবো কীভাবে, সেটা বের করার জন্য একটা সূত্র আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কীরকম, আপনার একটা বিএমআই জানার জন্য তাহলে হচ্ছে প্রথমে তার হাইটকে, হ্যাঁ, না হাইটকে আপনার সরি ওয়েটকে হাইট দ্বারা ভাগ করতে হবে, হাইটের স্কোয়ার দ্বারা। হাইটের স্কোয়ার দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের বিএমআই। ঠিক আছে, আর ইউনিট কি থাকতে হবে, মানে আমাকে কি মাপে নিতে হবে, ওয়েটটা নিতে হবে হচ্ছে কেজিতে, আর হাইটটা নিতে হবে হচ্ছে আমাদের মিটারে। ঠিক আছে, তাহলে ধরেন একজনের হচ্ছে আপনার বডি ওয়েট ধরেন তার 70 কেজি। ঠিক আছে, হ্যাঁ, আর মিটারে হয়তো তার হাইট হচ্ছে আপনার 1.5 ধরেন। ঠিক আছে, 1.5, হ্যাঁ। আচ্ছা, এটা দ্বারা কি করতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করা মানে কি বুঝছেন, ডবল করা, হ্যাঁ, মানে এই জিনিসটাকে দুইবার গুণ হবে। ঠিক আছে, 1.5 ইনটু 1.5, এটা মানে দুইবার করতে হবে, সেজন্য স্কোয়ারটা। ঠিক আছে, ইউনিটের উপরও স্কোয়ার চলে যাবে, মিটার স্কোয়ার, আর মিটারও দুইবার করতেছে। ঠিক আছে, এখন যেটা আসে, ঠিক আছে, ক্যালকুলেট, হ্যাঁ, 2.25 কিন্তু যোগ করলে আসবে। ঠিক আছে, তাহলে 70 কেজি ডিভাইডেড বাই 2.25। ঠিক আছে, এই 1.5 কে 1.5 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 2.25। হ্যাঁ, আচ্ছা, এখন ভাগ করেন 70 ডিভাইডেড বাই 2.25, তাহলে কত আসে, 31.11। হ্যাঁ, আমি সবসময় এটা লিখে দেবো, ইউনিটটা লিখে দেবো, কেজি পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তার বিএমআই, বেশি মানে লোকটার বিএমআই হচ্ছে 31.11 কেজি পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন এটা দেখে আমি কিভাবে বুঝবো, আচ্ছা, একটা রেঞ্জ আছে, হ্যাঁ, রেঞ্জ দেওয়া আছে, সেটা হচ্ছে যদি আপনার বিএমআই 25 এর নিচে হয় তাহলে সেটা হচ্ছে নরমাল বডি ওয়েট। ঠিক আছে, মানে হাইটের সাথে তার বডি ওয়েট হচ্ছে নরমাল আছে, যদি 25 এর নিচে হয়। ঠিক আছে, আর যদি 25 থেকে 30 পর্যন্ত হয়, হ্যাঁ, 29,000, আচ্ছা 29 পর্যন্ত হয়, তাহলে সেটা হচ্ছে আপনার ওভারওয়েট। ঠিক আছে, আর যদি 30 এর উপরে হয় তাহলে সেটা হচ্ছে ওবেস, মানে এটা একটা ডিজিটাল পর্যায়ে চলে যায়, ওবেসিটি আমরা বলি, সেটা একটা ডিজিজ পর্যায়ে চলে যায় তখন সেটা। ঠিক আছে, তাহলে এর কত পাইলাম আমরা, 31.11, তাহলে আমরা এটা প্লাস 30 এর উপরে, তার মানে এই পেশেন্ট হচ্ছে ওবেস। ঠিক আছে, ধরেন আপনাদের কারণ একটু বলেন, হ্যাঁ, বের করে হাইট ওয়েট জানা আছে না? আচ্ছা, বলেন তো আপনার হাইট বলেন, হ্যাঁ, 63 হাইট কত, ওয়েট 63 ওয়েট হচ্ছে 63, হ্যাঁ, আর হাইট তো মানে কি দিব, হ্যাঁ বলেন, 5 ফিট, মানে 5 ফিট 7 আচ্ছা, 5 ফিট 7 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা এই ইঞ্চ এটা কেজিতে আছে আমার, ঠিক আছে, এটা সমস্যা নেই, এইটাকে আমি কনভার্ট করি 5 ফিট আর হচ্ছে 3 ইঞ্চ। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে কোনো ফিটে আছে একটা আছে ইঞ্চিতে আছে, হ্যাঁ, তাহলে ওই ম্যাথের মতো, ছোটবেলার ম্যাথের মতো যে কোনো একটাকে হচ্ছে একইভাবে নিয়ে আসি। ঠিক আছে, যেহেতু আমরা কিন্তু জানি যে 12 ইঞ্চ
অথবা আপনার মনে করেন হচ্ছে প্রোডাক্টটাকে আপনি যদি ইঞ্চি দেন, যেটা আমার ইজি হয়। এবার আমি এটাকে তখন হচ্ছে আমার তিনকে ভালো করে ভাগ দিলে এটা ফিটে আসবে না? হ্যাঁ সেটা ফিটে আসবে। আমি এটাকে নিয়ে আসবো, কারণ তাহলে আবার হচ্ছে ওই পয়েন্টটা আসবো না। হ্যাঁ তাহলে আমার 5 ফিট থেকে আমি ইঞ্চিতে নিয়ে যাই, তাহলে কত আমার আসে হচ্ছে, তাহলে এটাকে আনতে হলে আমার হচ্ছে কত, আমার মনে করেন হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফিট, অথবা এইভাবে দেখেন 1 ফিট সমান 12 ইঞ্চি, ঠিক আছে? তাহলে ওদের 5 ফিট ইকুয়াল টু 12 ইনটু 5, এখন ঠিক আছে? আচ্ছা তাহলে আসলে হচ্ছে আমরা 5 12 60 ইঞ্চি, তাহলে এখানে গেল হচ্ছে এটাকে আমি বানাই ফেললাম হচ্ছে 60 ইঞ্চি আর আগে 3 ইঞ্চি, তাহলে কত হলো টোটাল 63 ইঞ্চি। এখন বুঝা গেছে? এখন এই 63 ইঞ্চি আমাকে আবার কনভার্ট করতে হবে হচ্ছে মিটারে। আচ্ছা এটা আমার জানা নাই কিভাবে, এটা আমরা হচ্ছে একেবারে এখন আমাদের সবারই ইন্টারনেট থেকে জাস্ট কনভার্টার থাকে না, যে আমরা ইঞ্চি টু মিটার কনভার্টার করে থাকি। আচ্ছা যেটা আসবে, হ্যাঁ এটাকে যদি আপনি 39.37 দ্বারা ভাগ দেন, হ্যাঁ মানে ইঞ্চটাকে যদি আপনি 39.37 দ্বারা ভাগ দেন, তাহলে যেটি আসবে সেটা চলে আসবে হচ্ছে আপনার মিটারে, ঠিক আছে? অথবা এরকম কনভার্টার থাকে, জাস্ট আপনি সরাসরি করতে পারেন যে এক পাশে ইঞ্চি লিখলে 63 ইঞ্চ, পাশে হচ্ছে মিটারে কত আসে সেটা দেখাইতে হবে, হ্যাঁ? অথবা এটা মনে রাখতে পারেন, এটা দিয়ে ভাগ করে দিন, তাহলে ভাগ করে আসলে হচ্ছে আপনার 1.6 আসে, ঠিক আছে? তাহলে 1.6 হচ্ছে আপনার মিটারে। তাহলে আমি এটা পেলাম, হ্যাঁ? এখন যদি আমি বিএমআই বের করি, তাহলে হচ্ছে আপনার 60 কেজি ডিভাইডেড বাই হাইট স্কয়ার, কত আসে? দুইবার গুণ করলে আসে হচ্ছে আপনার 2.56, আমাদের এখানে পরীক্ষায় হয়তো আপনাকে এত কনভার্টার কিছু করা লাগবে না, হ্যাঁ সরাসরি মিটারে দিয়ে দিবে, মিটারে দিয়ে দিবে আর কেজিতে দিয়ে দিবে। কিন্তু যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে, হ্যাঁ অনেক সময় আপনার কোনো মেডিকেলে দেখবেন, হ্যাঁ সব লাগে না, বড় বড় হসপিটালগুলো আপনাকে বিএমআই ক্যালকুলেট করে দিতে হয়। কারণ কি ওই বিএমআই দেখে আমরা একটা পেশেন্টকে কিন্তু হেলথের সাথে কিন্তু অনেক ডিজিজ রিলেটেড, তাই না? ওবেসিটির সাথে দেখেন আপনার হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার যে বিভিন্ন হরমোনাল যে প্রবলেম, এগুলো সবই কিন্তু হচ্ছে ওভারওয়েট হয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন বোনসের প্রবলেম, তাই না? বোনস হচ্ছে আপনার ক্ষয় হয়ে যাওয়া, এগুলো সবই কিন্তু ওভারওয়েট হচ্ছে। তা আমি যদি একটা পেশেন্টের যদি আমি বিএমআই বের করা থাকে, তাহলে আমি বলে দিতে পারবো না যে আপনার সবসময় কি প্যাথোলজি মানে ডিজিজ হয়েই কি আপনার অসুবিধাটা হবে, যে আপনার ইনফেকশন হলে এখান থেকে হলো পড়ে গেছে কিছু কিছু কারণ তো হচ্ছে আপনার দেখা যাবে যে আপনার মানে শারীরিক কারণে হতে পারে, তখন সেই জিনিসগুলো তখন মনে করেন যে আমরা
এইখানে এইভাবে বলে দিতে পারবো যে আপনার ওভারওয়েটের জন্য এটা হচ্ছে, আপনি এখন হচ্ছে কমায় ফেলেন।